আচ্ছা, চলুন একদম সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই এক্সপ্লেনের বা বিশ্লেষণে আমাদের ফোকাসটা একটু অন্যরকম। আমরা বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল সাহিত্যকর্মকে একটু ডিকোড করব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে বিসিএস বা ব্যাংক জবে প্রশ্নপত্র ঘাটলে দেখবেন তার সাহিত্যকর্ম থেকে প্রতি বছরই একাধিক প্রশ্ন থাকে। তো আজকের এই আয়োজনে তার সেই সুবিশাল সাহিত্যিক উত্তরাধিকারকে আমরা খুব গুছিয়ে উপস্থাপন করব, যাতে পরীক্ষার হলে গিয়ে আর কোনো কনফিউশন না থাকে। ১৯১৩ সালটা একটু মাথায় রাখুন। এই একটা বছর শুধু যে আমাদের জন্য নোবেল পুরস্কার নিয়ে এসেছিল তা কিন্তু নয়, বরং এমন এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছিল যা আজও আমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলোতে রাজত্ব করছে। এই একটা সাল বিশ্ব দরবারে বাংলা সাহিত্যকে এক লাফে নতুন উচ্চতায় নিয়ে যায়। এত বিশাল একটা সিলেবাসকে আমরা খুব সহজ আর পরীক্ষামুখী ৫টা ক্যাটাগরিতে ভাগ করেছি। ১. কাব্য ও কবিতা। ২. কালজয়ী উপন্যাস। ৩. রূপক নাটক। ৪. ছোট গল্পের জগৎ। এবং সবশেষে ৫. উপাধি ও গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্টস। চলুন একদম নিখুঁতভাবে এই রোডম্যাপ ধরে একটা একটা করে এগিয়ে যাওয়া যাক। ১ নম্বর সেকশন, কাব্য ও কবিতা। রবীন্দ্রনাথের কাব্যসাধনা এতটাই বিশাল যে এখানে খেয়েই হারিয়ে ফেলাটা একদম স্বাভাবিক। তাই আমরা শুধু সেই জায়গাগুলোতেই ফোকাস করব যেগুলো পরীক্ষার জন্য মাস্ট নো। এখানে আসল ট্রিকটা হল প্রতিটি বইয়ের স্পেশালিটি মনে রাখা। যেমন ধরুন, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা। আবার মানসী হচ্ছে তার প্রথম পরিণত কাব্যগ্রন্থ। এরপর আছে সেই বিখ্যাত রূপকধর্মী কাব্য সোনার তরী। আর গীতাঞ্জলি, এটা ১৯১০ সালে বের হয়। আর এর ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্যই কিন্তু ১৯১৩ সালের নোবেলটা আসে। যদি পরীক্ষায় গতিবাদ বা গতির কথা আসে, চোখ বন্ধ করে উত্তর হবে বলাকা। আর তার মৃত্যুর পর যেটা পাবলিশ হয় সেটা হলো শেষ লেখা। এবার একটা খুব চেনা প্রশ্ন করা যাক। ভাবুন তো, বিখ্যাত সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? একটু রিকল করার চেষ্টা করুন। ঠিক ধরেছেন, উত্তরটা হল প্রভাত সঙ্গীত। এই একই ধারায় আরেকটা প্রশ্ন কিন্তু প্রায়ই কনফিউজ করে দেয়। রবীন্দ্রনাথের গদ্য ছন্দে লেখা প্রথম কাব্য কোনটা? পরীক্ষার জন্য এটা সুপার ইম্পর্ট্যান্ট। এর সঠিক উত্তর হচ্ছে পুনশ্চ। ২ নম্বর সেকশন, কালজয়ী উপন্যাস। কবিতার জগৎ থেকে এবার আমরা সরাসরি উপন্যাসে চলে যাচ্ছি। পরীক্ষার্থীদের জন্য এটা লিটারালি একটা দারুণ স্কোরিং জোন। এখানে ১২ সংখ্যাটা একদম মাথায় গেঁথে নিন। এত লেখার ভিড়ে তার উপন্যাস কিন্তু মাত্র ১২টি। মানে এই ১২টা উপন্যাসের নাম আর থিম একটু গুছিয়ে নিলেই এখান থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া একদম ইজি। এই বিষয়টা আরও ক্লিয়ার হবে যদি আমরা থিম আর চরিত্রগুলো মিলিয়ে পড়ি। যেমন বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হল চোখের বালি। এর চরিত্র মহেন্দ্র, বিনোদিনী আর বিহারী। গোড়া হচ্ছে মহাকাব্যিক, যেখানে দেশপ্রেম আর ধর্মের একটা দারুণ দ্বন্দ্ব আছে। স্বদেশী আন্দোলনের ব্যাকড্রপে লেখা ঘরে বাইরে চরিত্রগুলো হল বিমলা, নিখিলেশ আর সন্দীপ। এরপর দেখুন শেষের কবিতা। নামের শেষে কবিতা থাকলেও এটা কিন্তু আদ্যোপান্ত একটা রোম্যান্টিক উপন্যাস, যার চরিত্র অমিত আর লাবণ্য। আর অভিজাত বনাম সাধারণের কনফ্লিক্ট নিয়ে লেখা যোগাযোগ। মূল চরিত্র মধুসূদন ও কুমুদিনী। চরিত্র মেলানোর প্রশ্নে এই কানেকশনগুলো কিন্তু গেম চেঞ্জার। ৩ নম্বর সেকশন, রূপক ও সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথের নাটকগুলো কিন্তু তথাকথিত সাধারণ নাটকের মতো নয়। এগুলো ভীষণ সিম্বলিক বা রূপকধর্মী। আর পরীক্ষকরা এখানকার চরিত্রগুলোর নাম নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন করেন। চরিত্রগুলোর দিকে একটু খেয়াল করুন। বিসর্জন নাটকের অপর্ণা আর জয়সিংহ, এই দুটো নাম প্রায় আসে। রূপক নাটক রক্তকরবীর প্রধান চরিত্র নন্দিনী, কিশোর আর রাজা। ডাকঘর নাটকের অমল চরিত্রটার কথা আলাদা করে বলতেই হয়। এটা শুধু বাংলাতেই নয়, বিদেশের মঞ্চ বিপুল প্রজন্মপ্রিয়তা পেয়েছিল। আর সনাতন প্রথা বা কুসংস্কারের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে অচলায়তন নাটকে। ৪ নম্বর সেকশনে আমরা ঢুকছি ছোট গল্পের জগতে। এখানে রবীন্দ্রনাথ শুধু একজন লেখক নন, তিনি লিটারালি একজন পায়োনিয়ার। বেসিক ফ্যাক্টটা হলো তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। আর তার শর্ট স্টোরির যে মেইন কালেকশন,
তার নাম গল্পগুচ্ছ। এটা তো একদম ঠোঁটস্থ থাকা চাই। তার কিছু স্পেসিফিক গল্প থেকে বারবার প্রশ্ন রিপিট হয়, যেমন ধরুন দেনা পাওনা। এটা তার প্রথম সার্থক ছোট গল্প। থিম হল যৌতুক প্রথা। যৌতুক আর সামাজিক রীতিনীতির বিরুদ্ধে আরেকটা পাওয়ারফুল গল্প হল হৈমন্তী। এছাড়া পোস্টমাস্টারের রতন বা কাবুলিওয়ালার মিনি আর রহমত চরিত্রগুলো তো আমাদের সবারই চেনা। আর যদি ট্র্যাজিক বা বিষাদময় প্রেমের কথা আসে, তাহলে এক রাত্রি একদম পারফেক্ট উদাহরণ। সামাজিক অসঙ্গতিগুলোকে তিনি যেভাবে গল্পে তুলে এনেছেন, সেটা সত্যি অসাধারণ। এবার আমরা চলে আসছি আমাদের শেষ সেকশনে, উপাধি ও গুরুত্বপূর্ণ তথ্য। এটা বেসিক্যালি একটা র্যাপিড ফায়ার রিভিশনের মতো কাজ করবে। হাই ইয়েল্ড ফ্যাক্টস যেগুলো মিস করাই যাবে না। চলুন দেখে নিই। যেমন ধরুন বিশ্বকবি উপাধি। আমরা সবাই তাকে এই নামে ডাকি, কিন্তু পরীক্ষায় তো আসবে উপাধিটা কে দিয়েছিলেন। উত্তর হল রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এটা কিন্তু একটা ক্লাসিক ট্র্যাপ কোয়েশ্চেন। অনেকেই এখানে কনফিউজড হয়ে ভুল করে ফেলেন। অন্যদিকে কবিগুরু উপাধি, এটা আবার আগেরটার সাথে গুলিয়ে ফেললে চলবে না। এই উপাধিটা দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন। পরীক্ষার জন্য এই দুটো নাম কিন্তু মাথার ভেতর একদম আলাদা ফোল্ডারে সেভ করে রাখতে হবে। একটু ভাবুন তো, মাত্র ১৫ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল পাবলিশ হয়, আর পাশাপাশি তার বিখ্যাত সেই ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। এই দুটো ইনফরমেশন জাস্ট মাথায় রাখুন, পরীক্ষায় খুব কাজে দেবে। কবিতা উপন্যাসের বাইরে তার ট্র্যাভেলগ বা ভ্রমণ কাহিনী থেকেও কিন্তু প্রশ্ন আসে। তবে সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় হিট করে, সেটা হলো তার একমাত্র উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী রাশিয়ার চিঠি। ক্যাটেগরিটা ইউনিক, তাই মনে রাখাও বেশ সহজ। এবার একটা চমৎকার ফ্যাক্ট শেয়ার করি। ভারত ও বাংলাদেশ দুটো দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। কিন্তু মজার ব্যাপারটা হলো, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের অনুপ্রেরণাও নেওয়া হয়েছিল তারই লেখা থেকে। মানে ভাবুন একবার, একজন লেখকের ভূ রাজনৈতিক প্রভাব কতটা বিশাল হতে পারে, এটা তার একটা জ্যান্ত প্রমাণ। একদম শেষে এসে তার জীবনের কিছু ঐতিহাসিক মাইল ফলক কুইকলি একটু রিক্যাপ করি। ১৯১৩ সালে নোবেল পাওয়া, ১৯১৫তে ব্রিটিশদের কাছ থেকে নাইট উপাধি লাভ, এরপর ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সেই নাইট উপাধি রিজেক্ট করা, যেটা তার পলিটিক্যাল আইডেন্টিটির একটা বিশাল স্টেটমেন্ট। আর ১৯২৬ সালটা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। কার্জন হল আর জগন্নাথ হলে তাকে ঘিরে দারুণ সব আয়োজন হয়েছিল। তো এতক্ষণ ধরে আমরা যে বিশাল একটা সাম্রাজ্য দেখলাম, তারপরে একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কিভাবে একটা মাত্র মানুষের মস্তিষ্ক একই সাথে কবিতা, উপন্যাস, নাটক আর ছোট গল্পে এতটা আধিপত্য বিস্তার করতে পারে? আর শুধু সাহিত্যেই নয়, তার লেখনী কিভাবে আস্ত একটা জাতির মনন আর ইতিহাসকে শেপ দিতে পারে? আশা করছি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের প্রস্তুতির রোডম্যাপটাকে আরও ক্লিয়ার করবে। এই বিস্ময়কর লিটারারি লিগেসি নিয়ে আজ এ পর্যন্তই। ভাবতে থাকুন আর অবশ্যই শিখতে থাকুন।